প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হাতের কমন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অর্থোপেডিক সার্জন। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন 1965 সালের 14 জুলাই ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিটরের হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাখাওয়াত আপনাকে। স্যার, এই হাতের সমস্যা আমরা জানি নানান রকমের সমস্যা হতে পারে। কখনো আঘাতজনিত সমস্যা হয়, কখনো কখনো আঘাত ছাড়াই নানান রকমের সমস্যা হয়। আপনি এই লাইনে দীর্ঘদিন কাজ করছেন, হাতে কমনলি কি কি সমস্যা হয়? কমনলি আঘাতজনিত সমস্যা তো আছেই। এটা আঘাতের জন্য আমাদের হাতে যে বোনসগুলো আছে এটা ফ্র্যাকচার হতে পারে, সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে, সফট টিস্যু লাইক মাসল ইঞ্জুরি, আমাদের টেন্ডন ইঞ্জুরি হতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে এবং ভেসেল রক্তনালী ইঞ্জুরি হতে পারে। এগুলো বাদেও আমাদের কিছু অর্থোপেডিক প্রবলেম বলি আমরা, যেগুলো আঘাতজনিত কারণ ছাড়াই হতে পারে। যেমন আমাদের হাতে অনেক সময় অনেক টিউমার হয়। এটা টিউমারগুলো নার্ভস থেকে উঠতে পারে, টেন্ডন শিট থেকে উঠতে পারে, মাসেল থেকে উঠতে পারে, রক্তনালী থেকে হেমানজিওমা টিউমার হতে পারে। আমাদের কমন একটা টিউমার হয় রিস্টে, অনেক সময় গ্যাংলিয়ন হতে পারে। এছাড়া আমাদের নার্ভ যে পথ দিয়ে আসে সেখানে কোথাও কোথাও নার্ভগুলো একটা কম্প্রেসড হতে পারে, আমরা বলি নার্ভ এন্ট্রাপমেন্ট হতে পারে। লাইক এখানে একটা হয় যে কার্পাল টানেল সিনড্রোম। তারপরে আমাদের ট্রিগার ফিঙ্গার হতে পারে বা ট্রিগার থাম্ব হতে পারে। টেন্ডন যদি কোথাও ভিতরে আটকানো থাকে বা আটকানোর টেন্ডেন্সি থাকে সেটাকে আমরা বলি ট্রিগার থাম্ব বা ট্রিগার ফিঙ্গার বলি। তার মানে অনেক ধরনের সমস্যাই হতে পারে। একটু যদি জানতে চাই যে কার্পাল টানেল সিনড্রোম যেটা, এই রোগটি কি এবং এতে কি হয়? কার্পাল টানেল সিনড্রোম এটা খুবই কমন একটা রোগ। এটা মেইনলি এফেক্ট করে আমাদের মা বোনদের বেশি হয়। তবে এটা এতই কমন যে টোটাল পপুলেশনের 10% পর্যন্ত পাবলিক এফেক্টেড হতে পারে। মেনলি এটা আমাদের হাতের যে 3টা নার্ভ আছে, নার্ভ মানে আমাদের যে সেন্সেশন, আমরা যে অনুভূতি বুঝতে পারি, এই যে রোগের মাধ্যমে আমাদের এই অনুভূতিটা যে স্নায়ুর মাধ্যমে ব্রেনে যে খবরটা যায় এটাকে আমরা নার্ভ বলি বা স্নায়ু বলি। এরকম 3টা নার্ভ আছে আমাদের হাতে, একটা আলনার নার্ভ, একটা মিডিয়ান নার্ভ, একটা রেডিয়াল নার্ভ পিছন দিয়ে যায়। তো আপনার মিডিয়ান নার্ভটা আমাদের হাতের সামনে দিয়ে পাস করে এবং রিস্টের এখান দিয়ে যাওয়ার সময় এর 3 দিকেই থাকে বনি ওয়াল, সামনের দিকে থাকে একটা লিগামেন্ট। আমরা এই লিগামেন্টের ভিতর দিয়ে মানে এই লিগামেন্ট এবং এই বোনসের যে টানেল তৈরি হলো, এই টানেলের ভিতর দিয়ে আমাদের 9টা ফ্লেক্সর টেন্ডন এবং একটা এই নার্ভটা যায়, মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা এখানে কম্প্রেসড হলে এটা কার্পাল টানেল সিনড্রোম তৈরি হয়। তাতে কি সমস্যা হয়? সমস্যা হয় পেশেন্টরা প্রথমে যখন শুরু হয় তখন সে হাতে একটা অনুভূতিটা ঠিক মতো পায় না, অল্টার্ড সেন্সেশন হয়, টিংলিং বলি বা ঝিনঝিন শিন। আরেকটু বেশি হলে অনেক সময় হাতের দুর্বলতা আসে, বিশেষ করে থাম্বটা উইক হতে শুরু করে। তো দেখা যায় যে ডেইলি হাউস হোল্ডিং কাজকর্ম করতে যায়, লাইক মাথা আশ্রয় গেল, চিরুনিটা পড়ে গেল, আমাদের বুড়ো আঙ্গুলের কাজ কমে যায়, যে বুড়ো আঙ্গুলটা উইক হয়ে যায়, বুড়ো আঙুলটা উইক হয়ে যায় এবং আমাদের এই ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারের মানে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের অনুভূতিটা কমে যায়। তো সেই ক্ষেত্রে হাত সবসময় একটা ভোতা ভোতা মনে হয়, ভারী ভারী মনে হয় এবং ওরকম একটা অস্বস্তি সবসময় থাকেই। দেখা গেল চিরুনি দিয়া চুল আশ্রাচ্ছে, হাত থেকে নিজের অজান্তে চিরুনিটা পড়ে গেল বা একটা গ্লাস পড়ে ভেঙে গেল বা কাপড় পরার সময় হাত থেকে ছুটে যেতে পারে, বা একটা আগুনের পাশে আছে সে টেরই পাচ্ছে না, হাতটা পড়ে যাচ্ছে, যে মোমবাতির কাছে আছে টের পাচ্ছে। এই সমস্যাটা বেশি আক্রান্ত হন কারা? এটা ঝুঁকিপূর্ণ গ্রুপ? বেশ কয়েকটা ঝুঁকি আছে, মেনলি এটা ফিমেল পারসন
তারপর যারা দোজ হওয়ার ওবেজ মানে মোটা বেশি, অ্যাক্রোমেগালি এটা মানে যাদের শরীর একটু জায়ান্ট টাইপের হয়, তারপরে বলেছে ডায়াবেটিস, রিমেটয়েড আর্থ্রাইটিস প্রেগনেন্সিতে বেশি হতে পারে, আর মোস্ট একটা কমন যে হাইপোথাইরয়েডিজম বা মিক্স এডিমা এটা বেশি হতে পারে। তো এইসব কারণে একজন মানুষের আপনি যে লক্ষণ বললেন তার আঙ্গুলে বিশেষ করে থাম বা বুড়ো আঙ্গুল এবং আরও 2-3টে আঙ্গুলে এই সমস্যা বোধ করলেন, তো যদি তিনি সময় মতো চিকিৎসা না করান তাহলে কি ক্ষতি হতে পারে? সময় মতো চিকিৎসা না করলে ইনিশিয়ালি তো সবাই একটু ইগনোর করতেই পারে, কিন্তু দিনে দিনে এটা বাড়তে থাকে। তো যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়বে এবং পরে আমরা যে এই বুড়ো আঙুলটা যে আমরা যে নাড়াই এর তো কিছু শর্ট মাসেল আছে এখানে, এই মাসেলগুলো এই নার্ভটাই সাপ্লাই দেয়। তো এই মাসেলগুলো আস্তে আস্তে উইক হওয়া শুরু করে এবং আলটিমেটলি এগুলো প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তো এগুলো প্যারালাইসিস হলে থাম আর অ্যাক্টিভ থাকবে না, তখন থাম টোটালি প্যারালাইজ না হলেও পার্শিয়ালি এটা প্যারালাইজড হয়ে যায় এবং আমাদের থাম তো হাতের 40% কাজ থাম একাই করে অন্যান্যগুলোর হেল্প নিয়ে। তো দেখা যায় যে হাত আর ওই রকম কর্মটা থাকবে না, তাহলে হাতের কার্যক্ষমতা অনেকখানি কমে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। এর চিকিৎসা করা দরকার। কি ধরনের চিকিৎসা দরকার? চিকিৎসা আমরা 2 ধরনের চিকিৎসা দিই। যখন প্রাথমিকভাবে একটা পেশেন্ট আসে মাইল্ড থাকে তখন আমরা ওষুধ দিই। প্রথম আমরা বলি যে অ্যানালজেসিক বা এর তো আর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তো অনেক সময় ভিতরে ইনফ্লামেশন হয়ে কার্পাল টানেলের ভলিউমটা কমে যায়, তার জন্য ওই নার্ভটা কম্প্রেসড হয়। তো যখন মাইল্ড ফর্মে থাকে বা প্রাথমিক স্টেজে থাকে এই ধরনের ওষুধপত্র খেলে ভালো পেশেন্ট বেটার ফিল করে এবং কিওর হয়ে যায়, অনেক সময় পার্মানেন্টলি কিওর হয়ে যায়। আর যদি ভালো না হয় আরও বেশি হয়, আরও একটু বেশি হলে আমরা অনেক সময় নাইট স্প্লিন্ট ইউজ করি। তা তো নাইট স্প্লিন্ট মানে এক ধরনের এটা রেডিমেডই পাওয়া যায়, ওটা হাতে লাগালে আমাদের রাত্রে ঘুমের সময় বেশিরভাগ সময় দেখা যায় যে রিস্টের আনডিউ পজিশনের জন্য এই অসুখটা বেড়ে যায়। তো সেটাকে প্রতিরোধ করলে এবং ভালোর দিকে নিয়ে যায়, অনেক সময় টোটালি ভালো হয়ে যেতে। তারপরেও যদি ভালো না হয়, তারপরেও ভালো না হলে আমরা কারণ খুঁজি, যেমন মিক্স এডিমা, সাপোজ হাইপোথাইরয়েডিজম, আমরা T3 T4 বা এই হরমোন অ্যানালাইসিস করে যদি ওইটা কারণ হয় ওইটা ট্রিটমেন্ট করলে এটা টোটাল ভালো হয়ে যায়। তারপরেও যদি ভালো না হয় তাহলে আমরা এখানে এই কার্পাল টানেলের ভিতরে আমরা এক ধরনের ইনজেকশন দিতে পারি। এটা স্টেরয়েড জাতীয় ইনজেকশন, এটা দিলে ওখানে ইনফ্লামেশন কমায় কার্পাল টানেলের ভলিউম বাড়ায় দেয় এবং মিডিয়ান নার্ভটা ফ্রি হয়ে গেলে পেশেন্ট আরাম পেয়ে গেল। সমস্ত রকমের কনজারভেটিভ ম্যানেজমেন্টে যদি ফেল করে এটা কি সার্জিক্যাল অপশন আছে কি? জি জি অবশ্যই। যখন সব ধরনের কনজারভেটিভ মেজার ফেল করবে তখন আমরা এটা সার্জারি করি। সার্জারিটাও খুব বড় সার্জারি না, এটা আমরা ছোট্ট একটা ইনসিশন দিয়ে ভিতরে যে সামনে যে আমরা বলি ফ্লেক্সর রেটিনাকুলাম, এটা একটা লিগামেন্টের মতো এইভাবে ওকে সামনের দিকে আছে। তো ওই লিগামেন্টটা আমরা যদি কেটে দিই তাহলে কার্পাল টানেল ভলিউম বেড়ে যায়, বলা হয় যে 25% ভলিউম এটা বেড়ে যেতে পারে। তখন মিডিয়ান নার্ভটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়, কম্প্রেশন ফ্রি হয়ে গেলে ভালো হয়ে যায়, পার্মানেন্ট ভালো হয়ে যায়। এটা খুব ভালো কথা যে খুব সহজেই চিকিৎসা করা যায়, কিন্তু না করলে অনেক ক্ষতি হতে পারে। আরেকটা বিষয় একটু জানতে চাইবা, আপনি বলছিলেন লিগামেন্ট ইনজুরির কথা, আঘাতজনিত সমস্যায় বা কাট ইনজুরি, কেটে যাওয়া লিগামেন্ট ইনজুরি হয়, সেই ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি হলে একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জিক্যালি রিপেয়ার করা। আপনার লিগামেন্ট ইনজুরি হলে কেটে গেলে রিপেয়ার লিগামেন্ট টেন্ডন রিপেয়ার করেন। টেন্ডন রিপেয়ার করার পরেও অনেকের এরকম শোনা যায় যে তার আঙ্গুল আগের মতো সেরকম আর বাঁকা হচ্ছে না বা ফাংশনিং হচ্ছে না, এটা হয় কেন এবং করণীয় কি? যেটা মেন কারণ যে আমরা যে টেন্ডন রিপেয়ারটা করার পরে আমাদের যে ফিজিও প্রোটোকল, তো আমরা দেখি যে আমাদের পেশেন্টরা আমরা যেভাবে ব্যায়ামটা করতে বলি বা এক্সারসাইজ দিতে বলি, যে আমরা বলি যে প্লাস্টারের ভিতরে ডে 1 থেকেই আমাদের ফিঙ্গার বেন্ড করতে হবে, সেটা তারা নিয়ম মেনে না করার কারণে সমস্যা হতে পারে না। জি জি, তাহলে আশা করব যে চিকিৎসকরা যেভাবে বলবেন ওইভাবে সবাই নিয়ম মেনে ব্যায়াম করবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ এবং ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হাতের কমন সমস্যা ও তার চিকিৎসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন।
আজকে আমরা দেখাবো টোটাল বডি ওয়ার্কআউটের লাস্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলের ঠিক অপোজিং মাসেল লোয়ার ব্যাক। লোয়ার ব্যাক নিয়ে ততক্ষণ পর্যন্ত কেউই চিন্তিত হন না যতক্ষণ পর্যন্ত এটা জানান দেয় যে আমি আছি এবং আমি তোমাকে এখন ভালোই পানিশমেন্টটা দেব। কারণ সব মহিলারাই আসেন যে আমার খুব কোমরে ব্যথা এখন কিভাবে যাবে, এই জন্যই আমি ব্যায়াম করতে পারবো না। আসলে কনসেপশনটা হচ্ছে সেই জন্যই আপনাকে ব্যায়ামটা করতে হবে, কারণ আপনি এই মাসেলটাকে ভুলে গেছেন, ফেলে রেখেছেন, এবং সেই জন্যই সে এখন আপনাকে জানাচ্ছে যে তার দিকে খেয়াল করতে হবে। তো লোয়ার ব্যাকের ব্যায়ামটা করতে গেলে আমাদেরকে কি কি খেয়াল করতে হবে এবং লোয়ার ব্যাকটা কেন স্ট্রং রাখাটা জরুরি সেটা যখন আমরা আগে প্রথমে জানবো, তখন করতে গেলে কিন্তু আমাদের আগ্রহটা বেশি থাকবে। লোয়ার ব্যাক যখন আপনি স্ট্রং করবেন তখন কিন্তু সেটা আপনাকে পেট কমাতেও সাহায্য করবে। আর যাদের পেটটা বেড়ে গেছে তাদেরই কিন্তু দেখবেন যে লোয়ার ব্যাক পেইন হয়, মানে কোমরের ব্যথা। কারণ কোমর থেকে ট্রান্সভার্স মাসেলটা পেটটাকে ধরে রাখে, অনেক ভারী একটা কিছু অনেকক্ষণ এভাবে যখন ধরে রাখা হয় তখন কিন্তু হাতটা ব্যথা হয়ে যায়। তো লোয়ার ব্যাকের মাসেলটা যখন পেটটা ফুলছে এবং পেটটাকে ধরে রাখছে তখন অনেক দিন হতে হতে তখন মাসেলটা ব্যথা হয়ে যায়। আমাদেরকে লোয়ার ব্যাকের ব্যায়াম করার আগে এই জন্যই পেটের ব্যায়ামটা করতে হবে, পেটটা কমাতে হবে, এবং পাশাপাশি লোয়ার ব্যাকের ব্যায়ামটা যখন আমরা করব, কোমরের ব্যায়ামটা করব, সেটা আমাদেরকে পেটটা কমাতেও সাহায্য করবে। এবং শেষ কথা হচ্ছে এখানে যে একটা মানুষের যখন উনি সতেজ থাকতে চান, এভার ইয়াং থাকতে চান, তরুণ থাকতে চান, তখন সেই শক্তি বা সেই দমটা কোথা থেকে আসে? কোমর থেকে, পেট থেকে। একটা শুকনো কাঠি, যে গাছটা শুকিয়ে গেছে সেটা কিন্তু আপনি পট করে ভেঙে ফেলতে পারেন, কিন্তু নরম একটা বেড চিন্তা করেন যেটা ফ্লেক্সিবল, সেটা বেঁকে যাবে কিন্তু ভাঙবে না। তা আমাদের কোমরটা হতে হবে, ফ্লেক্সিবিলিটিটা বাড়াতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, যেন সেটা ভেঙে না যায়, যে কোনো দিকে আমরা ঘোরাতে পারি, কোনো পেইন ফ্রি, কোনো ব্যথা হলো না, এবং সেটা তখন আমাকে হেল্প করবে একটা পাওয়ার হাউসের মতো, যে ওখান থেকে পাওয়ারটা, শক্তিটা জেনারেট করবে যে অন্য বডি পার্টসগুলো অ্যাক্টিভ রাখতে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করবো যে এই ব্যায়ামটা প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট, এবং এটা করার সময় অবশ্যই আপনাকে খেয়াল করে দেখতে হবে যে ঠিক কোন ভঙ্গিতে করতে হবে, এবং করলে পরে আপনার লোয়ার ব্যাক পেইনটা এবং কোমর ব্যথাটা যেতেও এটা আপনাকে প্রচন্ড রকমভাবে হেল্প করবে। গুড, ফাইন, ব্যালেন্স। ঠিক আছে, যখন আমরা বলের উপরে আসছি, অনেকের দেখা যাচ্ছে যারা কোমরে ব্যথা তারা পিছন দিকে হেলাতে গেলেই ব্যথা করে, এবং সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই না করবো যে খুব বেশি হাইপার এক্সটেনশনে, খুব বেশি বাঁকানোতে না যেতে। আপনি এমন একটা ভঙ্গিতে, এই জন্য বলটা আপনাকে হেল্প করবে যেটা নিচ থেকে সাপোর্ট দিবে, নরম একটা কুশনের মতো, সেখানটাতে আপনি সাপোর্টটা নিয়ে হাতটা পাশে, কানের পাশে রাখতে পারেন বা বুকের কাছে রাখতে পারেন। এখান থেকে আপনি নিচে নামবেন, হ্যাঁ, এখানে সামনে রাখলেন, এবার ডাউন হবেন ততটুকু যতটুকু আপনার ইজি। এবার নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটা ভেতরে রেখে ততটুকু পর্যন্ত উঠবেন, তো যতক্ষণ পর্যন্ত আপনার কোমরে অতিরিক্ত ব্যথাটা ফিল করছেন না, কিন্তু সামান্য টিংলিং, সামান্য একটা সেন্সেশন ফিল করছেন, অতটুকু পর্যন্ত। ওকে, গো ডাউন, নিঃশ্বাস নিলে উঠবেন ইন কন্ট্রোল, আবার নামছেন, আবার উঠছেন, এবং এখানটা খেয়াল করতে হবে, খুব কন্ট্রোলে করতে হবে, যেন খুব, অনেকে দেখা যায় যে করার সময় খুব ঝুঁকে পড়ে যান, খুব ঝুঁকে ওঠেন। এটা আমাদের স্পাইন কিন্তু একটা মানুষের লাইফ লাইন, সুতরাং স্পাইনটা নিয়ে, মেরুদণ্ডটা নিয়ে আপনি যখন যেভাবে ইচ্ছা তখনই বাঁকাতে পারবেন বা রিস্ক নিতে পারবেন, যখন এটা আপনার ইন কন্ট্রোল। কিন্তু যদি এটা হয় যে আপনি এটাকে সারাতে চাচ্ছেন, এখানে কোনো সমস্যা আছে, তখন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে খুব কন্ট্রোল, খুব স্লোলি, আস্তে করে, বাচ্চাদের যেমন আস্তে আস্তে ABCD থেকে হঠাৎ করে ক্লাস 10-এর বই এনে দিলে যেমন সব কিছুই বুঝতে পারবে না, তাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আনতে হবে, তেমনি শরীরটাও তাই, আপনাকে আস্তে আস্তে কন্ট্রোল মোশনে যেতে হবে, যে যতটুকু সে পারবে এবং যতটুকু উপরে উঠলে তার ব্যথা হবে না, কিন্তু ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে, মোবিলিটিটা বাড়ছে। ওকে, আরেকবার, গুড। এবার আস্তে আস্তে কিভাবে এখান থেকে পজিশনে আস্তে কন্ট্রোলে হাঁটুটা আগে নামিয়ে দেন সোজা, ফাইন। এটার রিপিটেশন কেমন হবে? লোয়ার ব্যাক হাইপার এক্সটেনশনের রিপিটেশনটা হবে কিন্তু ক্রাঞ্চের চেয়ে
অনেকটুকু কম। কেন অনেকটুকু কম? কারণ বারবার রিপিটেশনে আমরা বোঝা যাবে না, হয়তো হতে পারে যে হঠাৎ করে ইনজুরি হতে পারে। আপনি 12 থেকে 15 করবেন এবং আস্তে আস্তে 20 পর্যন্ত যেতে পারেন, না গেলেও ক্ষতি নেই, কিন্তু প্রতিদিনই ক্রাঞ্চিং করার পরেই আপনি হাইপার এক্সটেনশনটায় যাবেন, কারণ এটাই হচ্ছে আপনার মূল সৌন্দর্যের জায়গা এবং লাইফলাইন। প্রিয় দর্শক, সকালের নাস্তায় কি কি আইটেম থাকা স্বাস্থ্যসম্মত? চলুন এ বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, ডায়েট বলতে অনেকেই বুঝে এটি একটি নেগেটিভ শব্দ, যদিও একেবারেই ভুল। ডায়েট শব্দটি হচ্ছে পথ্য, অর্থাৎ আপনি ভালো থাকার জন্য যেইভাবে আপনার খাবারটিকে গুছাবেন তখন সেই খাবারটিকেই কিন্তু বলা হয় পথ্য। আর এই ডায়েটের জন্য সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। আজকাল অনেককেই দেখা যায় যে এই খাদ্যাভ্যাসের সবচেয়ে বড় ত্রুটিটি যেখানে হয়ে থাকে সেটি হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা অথবা নাস্তা না করা। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা সকালের নাস্তা অ্যাভয়েড করে থাকেন, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন যে সকালের নাস্তা হচ্ছে আপনার সারাদিনের খাবারকে সুষম করতে অর্থাৎ ব্যালেন্স করতে সবচেয়ে বেশি হেল্পফুল এবং হেলদি। কেননা সুস্বাস্থ্যের সবচেয়ে বড় একটি উপায় হচ্ছে সকালে সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে আপনার নাস্তাটি সম্পূর্ণ করা। এক্ষেত্রে আপনি যেমন সুস্থ থাকতে পারবেন, তেমনি আপনার ওজনকে রাখতে পারবেন নিয়ন্ত্রণে। কেননা দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে সকালের নাস্তা ঠিকমতো করলে শরীরের যে বিপাক বা মেটাবলিজম সেটি খুব ভালোভাবে সক্রিয় হয়, আর এতে করে খুব সহসাই আপনার ওজনকে কমিয়ে রাখা সম্ভব। সকালের নাস্তাটি আপনি যদি ভালো মতো করেন, সারা দিনে কিন্তু আপনার অন্যান্য খাবারগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। আর যারা সকালের নাস্তাকে স্কিপ করে বের হয়ে যায়, স্বাভাবিকভাবেই তাদেরকে 11টা-12টার দিকে বেশ একটি হ্যাভি খাবার খেতে দেখা যায়, অথবা তারা হয়তো সরাসরি লাঞ্চ করে। এতে যেই সমস্যাটি হয় সেটি হলো আমাদের বডি অনেকটা সময় না খেয়ে থাকার ফলে স্টারভেশন মুডে চলে যায়, এবং তখন আপনি যেই খাবারটি খাবেন সেটি কিন্তু বডি তার প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে, এবং এতে করে অবশ্যই আপনার ওজন ধীরে ধীরে বেড়ে যাবে। সুতরাং ওজন কমাতে অবশ্যই আপনি সকালের নাস্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। শুধু তাই না, যারা স্কুলে পড়ে বা যারা এখনই স্টুডেন্ট তাদের জন্য বলছি, সকালের নাস্তা কিন্তু আপনার স্ট্যামিনাকে অনেক বেশি বাড়াবে এবং আপনাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। স্কুলের পারফরমেন্স অনেক বেশি নির্ভর করে কিন্তু সকালের নাস্তার উপর। ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই কিন্তু নাস্তা না খেয়ে দেখা যায় স্কুলে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা এই কাজটি করে তাদের কিন্তু স্কুলে মনোযোগ অনেক কম থাকে এবং তাদের লেখাপড়ার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হয় না। সুতরাং শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্যই নয়, অবশ্যই আপনার এডুকেশন লেভেল এবং আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে কোনোভাবেই আপনি সকালের নাস্তাকে খেতে ভুলে যাবেন না। সকালের নাস্তা অবশ্য আপনি কিন্তু আপনার সময় মতো খেলে হবে না, এটি অবশ্যই 8টা থেকে 8:30 বা বড়জোর 9টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। এবং সকালের নাস্তা বলা হয় খেতে হবে অনেক বেশি, যা সারাদিনের প্রত্যেকটা মিলের তুলনায় অনেক বেশি হবে। সুতরাং নিজের মানসিকভাবে শান্তি পেতে হলে বা সুস্থ থাকতে হলে এবং শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি এড়াতে হলে এখন থেকে অবশ্যই আপনি আপনার সকালের নাস্তাটি সম্পূর্ণ করেই বাড়ি থেকে বের হবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ঔষধ গ্রহণের ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই এ ধরনের অভ্যাস পরিহার করুন। যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, ছানিটা পড়ে এই কারণে, এটা অনেকগুলো কারণ রয়ে গেছে। যেমন একটা হলো ডিজেনারেটিভ, মানে বয়সের কারণে লেন্সের কোয়ালিটি বা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, এইটা একটা। 2 নম্বর হলো কিছু রোগের কারণ হতে পারেন, যেমন ডায়াবেটিস, হাইপোপ্যারাথাইরয়েড, যাদের মানে ডায়াবেটিসের বাংলা কি বলবো, মানে ডায়াবেটিস। আচ্ছা, তারপরে ধরেন চোখের ভিতরে কোনো প্রদাহ যদি হয়, আইরাইটিস, চোখে যদি কোনো প্রকার আঘাত লাগে।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।